আমি যেখানে থাকতাম আমাদের বাড়ি থেকে 5-6টা বাড়ির পরেই ছিল রাহুল দাদের বাড়ি। রাহুল দা আমার থেকে অনেকটাই বড় ছিল। যখনকার কথা বলছি তখন রাহুল দা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে একটি খুব বড় কোম্পানিতে চাকরিতে ঢুকেছে। চাকরির জন্য রাহুল দাকে মাঝে মাঝেই ট্যুরে যেতে হতো বিভিন্ন জায়গায়। সেরকমই একটি জায়গা হলো রাঁচি। রাহুল দা যতবারই ট্যুরে রাঁচি যেত একটি নির্দিষ্ট লজে উঠত। ব্যবসাভিত্তিক কারণে আমি সেই লজের নাম উল্লেখ করতে পারছি না। এমনকি রাহুল দার জন্য একটি ঘরও নির্দিষ্ট থাকতো সেই লজে। সময়টা ছিল অক্টোবর মাসের শেষ। অল্প অল্প ঠান্ডা পড়েছে, বিয়ের মরশুম। এইবার কিন্তু রাঁচি সেই লজে এসে রাহুল দার মাথায় হাত পড়ল। একটি বিয়ে বাড়ির জন্য বেশিরভাগ রুমই নাকি বুকড হয়ে গেছে। বাকি যেই রুমগুলি আছে তাতেও বোর্ডার আছে। সব শুনে রাহুল দা বলেন যে করেই হোক তাকে একটা 2 নাইট স্টে করার মতো রুম জোগাড় করে দিতেই হবে। ম্যানেজার একটু ভেবে জানায়, স্যার আমাদের 3rd ফ্লোরের রুমগুলো খালি আছে, তবে প্রথমেই আমরা ওই রুমগুলো কাউকে দিতে চাই না, আপনি রুম নাম্বার 301-এ চলে যান। এই কথা শুনে রাহুল দা যেন হাতে স্বর্গ পেল। খুব স্বস্তির সাথে একটা থ্যাংক ইউ জানিয়ে একজন হোটেল বয়ের সাথে চলে গেল 3rd ফ্লোরের দিকে। সত্যি বলতে কি রাহুল দার কপালে সেদিন ভোগান্তি বোধহয় লেখাই ছিল। তাই হয়তো ম্যানেজারের কথা শুনে একবারও তার খটকা লাগেনি যে কেন হোটেলে 3rd ফ্লোরে ওরা কাউকে খুব একটা রুম দিতে চায় না। 3rd ফ্লোরে রাহুল দা গিয়ে দেখে রুম নাম্বার 301 ছাড়া মাত্র একটি ঘরেই বোর্ডার আছে, বাকি পুরোটাই ফাঁকা। ঘরে ঢুকে প্রথমেই রাহুল দার নাকে একটা পচা গন্ধ এসে লাগে। হোটেল বয়কে জিজ্ঞেস করলে সে বলে ওপরে ছাদের থেকে বোধহয় গন্ধটা আসছে, এক্ষুনি সে কাউকে দিয়ে ছাদ পরিষ্কার করাচ্ছে। রাত তখন অনেক। ডিনার করে রাহুল দা একটু অফিসের কাজ নিয়ে বসেছে। হঠাৎই ঘরের আলো জ্বলতে নিভতে শুরু করলো। রিসেপশনে খবর দেওয়ায় লোক এসে দেখে বলে, এমনিতে তো সব ঠিকই আছে স্যার, মনে হয় ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশনের জন্য এটা হচ্ছে। লোকটি যাবার পর রাহুল দা আর বেশি রাত না করে শুয়ে পড়ে। পরদিন সকালে অফিসের কাজ সেরে হোটেলে ফিরতে ফিরতে প্রায় রাত 8টা বেজে যায়। ভীষণ ক্লান্ত থাকায় ডিনার করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। হঠাৎই মাঝরাতে ঘুমটা ভেঙে যায়। এমন অকারণেই ঘুমটা ভেঙে যাওয়া হয়তো কোনো অমঙ্গলের সাবধানবাণী ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত রাহুল দা এসব কিছুই আঁচ করতে পারেনি। ঘুমটা ভেঙেই রাহুল দার নাকে আবার আসে সেই পচা গন্ধটা, এবার আরও তীব্র। মনে মনে খুব বিরক্ত হয় রাহুল দা, তার মানে নিশ্চয়ই এখনো ছাদ পরিষ্কার করেনি। রাগে গজগজ করতে করতে আবার পাশ ফিরে শুয়ে পড়ে। একটু যখন তন্দ্রাচ্ছন্ন অবস্থা, তখন হঠাৎ দরজার কড়ার নাড়ার আওয়াজে ধরফড়িয়ে ওঠে রাহুল দা। এত রাতে কে দরজায় নক করছে? ঘরের লাইট জ্বালিয়ে দরজার কাছে গিয়ে রাহুল দা বুঝতে পারে আওয়াজটা ওই দরজা দিয়ে আসছে না, আওয়াজটা আসছে বাথরুমের ভেতর থেকে। কে যেন বাথরুমের দরজায় টোকা মারছে ভেতর থেকে। কিন্তু এই ঘরে তো রাহুল দা ছাড়া আর কেউ নেই। তাহলে কে অন্ধকার দরজার ওপারে দাঁড়িয়ে দরজায় নক করছে এভাবে? ভয়ে ঘরমাক্ত হয়ে গেলেও উপস্থিত বুদ্ধি কাজ করলো রাহুলদার। রাহুলদা বাইরে থেকে বাথরুমের লাইটটা জ্বালিয়ে দিল। আবার সব চুপচাপ। মিনিট 5 পর রাহুলদা আবার বিছানায় এসে শুয়ে পড়ে লাইট জ্বালিয়ে। তবে এবার আর ঘুম এলো না। মনে মনে এসবের পেছনে বৈজ্ঞানিক কারণ খুঁজে নিজের মনকে শান্ত করতে চাইল। আগেই বলেছি সময়টা ছিল অক্টোবর মাসের শেষ। হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, তাই ফ্যান চালিয়ে শোয়ার দরকার পড়েনি রাহুলদার। মন যখন আস্তে আস্তে শান্ত হয়ে আসছে, ঠিক তখনই জোরে একটা আওয়াজ হওয়ায় রাহুলদা চোখ খুলে দেখে ফ্যানটা নিজে থেকেই চলতে শুরু করেছে।
এবার গায়ে কাঁটা দিয়ে ওঠে রাহুলদার, কারণ এবার ফ্যানের অফ করা সুইচ অন হওয়ার পেছনে কোনো বৈজ্ঞানিক কারণ খুঁজে পায় না সে। ফ্যান অফ করে সোজা হয়ে বিছানায় বসে যখন ভাবছে কি করা উচিত, ঠিক তখনই আলো জ্বলা নেভা করতে শুরু করে। তড়িঘড়ি রিসেপশনে কল করে ফোন এনগেজ পায় রাহুলদা। আর কোনো উপায় না দেখে দরজা খুলে রেখেই ছুটে যায় রিসেপশনের কাউকে ডাকতে, কিন্তু দুর্ভাগ্যবশত কাউকে না দেখতে পেয়ে যখন ফিরে আসে রুম নাম্বার 301-এ, তখন দেখে ঘর সম্পূর্ণ অন্ধকার। মনে একটি সাহস করে বাইরে থেকে জিজ্ঞেস করে, কন হে? যথারীতি কোনো সাড়া পায় না। এবার আরেকটু মনে জোর এনে ঘরে ঢোকে ব্যাগ থেকে টর্চটা বার করার জন্য। টর্চটা বের করে যখন ভাবছে বাকি রাতটা দরজা খুলেই না ঘুমিয়ে বিছানায় বসে কাটিয়ে দেবে কোনো রকমে, ঠিক তখনই অন্ধকার ঘরের কোণার দিকে দেখতে পায় একটি সাদা ছোট আলো, অনেকটা ছোট পিং পং বলের সাইজের। রাহুলদা নিজের বিপদের আঁচটা তখন পেল যখন দেখল বলটা আস্তে আস্তে ওর দিকে এগিয়ে আসছে। ছুটে ঘর থেকে বেরিয়ে আসে বাইরের প্যাসেজে। রাহুলদা বুঝে যায় যে তার প্রাণের ঝুঁকি হতে পারে ওই ঘরে। প্যাসেজের উজ্জ্বল আলোয় আসতেই শুনতে পায় ধূপ ধাপ জিনিস পড়ার আওয়াজ আসছে রুম থেকে। বাকি প্রায় সারা রাতই রাহুলদা ওই প্যাসেজে বসেই কাটায়। ভোর যখন 6টা, তখন হোটেল কর্তৃপক্ষের ওপর অত্যন্ত ক্ষুব্ধ হয়ে রাহুলদা রিসেপশনে যায় ও রিসেপশনিস্টকে সব কথা জানায়। হোটেলের 2জন লোক আসে রুমে ঘটনাটা কি ঘটেছে সেটা বুঝতে। রুমে ঢুকেই তারা প্রথমেই সুইচ বোর্ডে সুইচগুলো অন করে দেয়, কিন্তু রাহুলদার পরিষ্কার মনে আছে ঘর থেকে বেরোবার আগে ঘরের সবকটা লাইটের সুইচ নিজে হাতে অন করেছিল সে। চমকের আরও কিছু বাকি ছিল। লাইট অন হতেই তারা দেখে রাহুলদার ব্যাগ থেকে সব জামা কাপড় ও জিনিসপত্র কে যেন বের করে সারা ঘরে ছড়িয়ে রেখেছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো জানলার পর্দাগুলোতে কে যেন ধারালো নখ দিয়ে আঁচড় দিয়েছে। এসব দেখে হোটেল কর্তৃপক্ষ বলে যে তারা কিভাবে বিশ্বাস করবে যে এসব রাহুলদাই করেনি, এখন হয়তো দোষ দিচ্ছে হোটেলকে বদনাম করবে বলে। একটু তর্কাতর্কির পর রাহুলদা তাদের বোঝায় যে হোটেলকে বদনাম করতে হলে আগেই করতে পারত সে। তাছাড়া প্যাসেজের সিসিটিভি ক্যামেরাতে নিশ্চয়ই দেখা যাবে যে রাহুলদা ভয় পেয়ে ছুটে বেরিয়ে আসছে, চেঁচাচ্ছে। পরে তারা সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হয় যে রাহুলদা মিথ্যে বলছে না, কিন্তু কিছুতেই তারা এইটা বলতে চায় না যে ওই ঘরে কি আছে। শেষ পর্যন্ত পুলিশের ভয় দেখিয়ে ম্যানেজারের কাছ থেকে জানা যায় যে ঘটনার প্রায় 10 বছর আগে এক সদ্য বিবাহিত দম্পতি হানিমুন করতে আসেন ওই ঘরে। 2 দিন পর তাদের কাটা দেহ উদ্ধার করা হয় ওই রুম থেকে। তারপর থেকে ওই রুমে বিভিন্ন সমস্যা শুরু হয়, এমনকি সম্পূর্ণ 3rd ফ্লোরেই বিভিন্ন রকম আওয়াজ শোনা যায়। অনেক দিন হয়ে যাওয়ায় হোটেলের সবাই ভেবেছিল আর হয়তো ওই ঘরে কোনো সমস্যা হবে না, কিন্তু তাদের ধারণা ভুল করে দিয়েছিল রাহুলদার এই ভয়াবহ অভিজ্ঞতা। কেমন লাগলো আজকের ঘটনা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন অবশ্যই। আজকের মতো এখানেই শেষ, আবার আসবো এর পরের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই।